পর্যাপ্ত ত্রাণ থাকলেও জলজলের অভাবে পৌঁছানো যাচ্ছে না প্রত্যন্ত এলাকায়। শিক্ষার্থীদের সাথে নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করছেন দায়িত্বশীলরা। সাহায্য কম আছে, আমরা তো ভিতরে বাড়ি, বাচ্চারা নিয়ে যান নিয়ে বাইরে হইছি এক কাপড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দূর ভেতরে যাওয়া যায়, সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে আমরা সবাই যাব। আমরা যত জায়গায় প্রয়োজন সর্বাত্মকভাবে যেখানে যাওয়া যাচ্ছে সর্বাত্মকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। বন্যায় বিচ্ছিন্ন এক দ্বীপ ফেনী, কোথাও কোথাও বানের জল কমলেও সীমাহীন ভোগান্তিতে লাখো মানুষ। কাটেনি সুপেয় পানি ও খাদ্য সংকট। ডিজিএফআইকে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছিলেন শেখ হাসিনা, বললেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। আইনি লড়াই চালাতে ফিরতে চান দেশে। দিন গুনছিলাম যে আমি কখন দেশে ফিরে যাব। তাকে যদি বিচারে সুপর্দ না করা হয় তাহলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এটা বিস্তারিত থেকে বাদ দেওয়া উচিত। হাসিনা আমলে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বন্ড কারসাজি, বাজারে তারল্য প্রবাহ বাড়ায় উস্কে গেছে মূল্যস্ফীতি, বলছেন বিশ্লেষকরা। অতীতের সব রেকর্ড ভাঙল কাঁচামরিচ। চট্টগ্রামে খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1000 টাকায়। পানি ওঠার কারণে মালগুলো আসতে পারতেছে না। একজন তো 1000 টাকা বলতেছে। আমার গরিব দুঃখী মানুষের পেটে খাওয়া মানুষ, আমাদের খাওয়ার মতন কোনো এরকম রাস্তা নাই। এখনও ত্রাণ পাননি দুর্গম এলাকার বানভাসী অনেক মানুষ। ত্রাণ সামগ্রীর স্বল্পতা না থাকলেও নৌকা বা স্পিড বোটের অভাবে সেসব এলাকায় পৌঁছানো দুরূহ। সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন দায়িত্বশীলরা। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। যতদূর চোখ যায় কেবলই পানি। এই পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, ফসলি জমি আর বানভাসী মানুষের স্বপ্ন, অনেক পরিকল্পনাও। সামান্য কিছু ত্রাণ আর খাবার নিয়ে যখন এই এলাকায় পৌঁছালো সেনাবাহিনীর দুটো ছোট স্পিডবোট, হুমড়ি খেয়ে পড়ে ভুক্তভোগী এসব মানুষ। পানিবন্দী এসব মানুষ বলছিলেন, রাস্তার ধার কিংবা বাজারের পারে যাদের বসবাস, কেবল তাদের কাছেই পৌঁছাচ্ছে ত্রাণ সামগ্রী। ভিতরে কেউ যাইতেও আছে না এবং কেউ আসতেও পারতেছে না, পানি বন্দি হয়ে রয়েছে। এবং যারা মেন রোডের সাথে আছে তারা অথবা কেউ আসছে, আপনারা আসেন দেখতে আছে, তারা নিয়ে যাইতে আছে। সাহায্য কম আছে, আমরা তো ভিতরে বাড়ি, উপরেই যারা আছে তাদেরকে দিয়ে চলে যাচ্ছে, ভিতরে কেউ ঢুকতেছে না। পানি ভর থেকে পাইনি, এখন তো আমরা বাড়ি ছাড়ি আরেক জায়গায়। বিপদে পড়লেও এভাবে ধাক্কাধাক্কি করে ত্রাণ নিতেও অস্বস্তি ছিল অনেকের। তবুও জীবন বাঁচানোর নিরন্তর চেষ্টায় সামিল তারাও। বাচ্চারা নিয়ে যান নিয়ে বাইরে হইছি এক কাপড়ে, এই পর্যন্ত আর কাপড়ও পরে নেই। কাপড় আজকে 4 দিন। আমার ঘরে এত পানি, তো আমি কি করবো? রাস্তায় দৌড় দেবো? চুপ করে বসে আছি, যদি পাইলাম না পাইলে নাই। সরকারি সংস্থার উদ্যোগ ছাড়া যে এসব এলাকায় সহায়তা পৌঁছানো সম্ভব না, সেটি স্বীকার করছেন সবাই। বলছেন দেরিতে হলেও সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজছেন তারা। অনেকগুলো খাবার দেখা যাচ্ছে, অতি উৎসাহী লোক জড়ো হয়েছে, এই জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি। আমাদের লোক জনবলও কম ত্রাণ বেশি নিতে গিয়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দূর ভেতরে যাওয়া যায়, সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে আমরা সবাই যাব। আমরা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রায় 5000-এর উপরে নৌপুলিশ সহ সবাই বিশেষায়িত ইউনিটগুলো এসেছি। আমরা যত জায়গায় প্রয়োজন সর্বাত্মকভাবে যেখানে যাওয়া যাচ্ছে সর্বাত্মকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। আগের যে ম্যাপটা রয়েছে, জেলার যে ম্যাপটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, পানির কারণে কিন্তু সব পানির নিচে প্লাবিত। এখন আমাদের আইডেন্টিফিকেশন করা, একটা বাড়ি খুঁজে বের করা কিন্তু কষ্টসাধ্য, সেটাও কাজ চলছে, একই সাথে ত্রাণও দেওয়া হচ্ছে। আন্দোলন চললো, তাদের যে সমন্বয় কুমিল্লা কেন্দ্রিক আছে তারা কিন্তু আজকে সবাই উপস্থিত ছিল। সকলকে নিয়ে আমরা একটা সমন্বয় টিম করেছি এবং তারা কিন্তু কোন এলাকায় বেশি ত্রাণ পৌঁছাচ্ছে না সেইখানে কিন্তু তারা কিন্তু সেখানে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছে। তবে দুর্গম এলাকায় থাকা মানুষের তুলনায় এই ত্রাণের পরিমাণ খুবই সামান্য। বাড়তি নৌযান পেলে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রমের সম্ভবত এখন দুটো প্রধান চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে যাদের বাড়ি একটু গহীনে তারা ত্রাণ পাচ্ছেন কিনা সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত, অর্থনৈতিকভাবে যারা মধ্যবিত্ত তারা অনেকেই লোকলজ্জার ভয়ে ত্রাণের লাইনে আসছেন না কিংবা সেটি নিতে চাচ্ছেন না, কিন্তু তারা যে অনাহারে থাকছেন সেটি প্রমাণিত। ফলে তাদের কাছে কিভাবে সেই ত্রাণটি পৌঁছে যায় সেই বিষয়টি নিশ্চিতভাবেই প্রশাসন তথা সরকার ভাববে, এমন বিশ্বাস সাধারণ মানুষের। মাহফুজ বিশু, যমুনা নিউজ, 14 গ্রাম, কুমিল্লা।
ফেনী যেন এখন এক বিচ্ছিন্ন দ্বীপ। মূল জেলার সাথে যোগাযোগ বন্ধ উপজেলাগুলোরও। পানি কমছে, তবে লাঘব হচ্ছে না দুর্ভোগ ভোগান্তির। ত্রাণ দেয়া হচ্ছে ঠিকই, কিন্তু সবার কাছে তা পৌঁছানো এখনো অসম্ভব। হেলিকপ্টার যোগে ফেনীর ফুলগাজী ঘুরে এসেছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী, ছবি তুলেছেন এসআরএস আলী। দেখে মনে হচ্ছে কোনো নদী বা বিস্তীর্ণ বিল। আসলে এটা ফুলগাজী উপজেলার একটি রাস্তা, যা এখন পারাপার হওয়ার একমাত্র মাধ্যম নৌকা বা স্পিডবোট। বন্যায় ভাসছে দেশের অন্তত 12 অঞ্চল, যার মধ্যে ফেনীর ফুলগাজীর পরিস্থিতি শুরু থেকেই ছিল সবচেয়ে নাজুক। নেই মোবাইল নেটওয়ার্ক, বন্ধ ইন্টারনেট সংযোগ। তার উপর কেউ বেরোতেও পারছেন না, ঢুকতেও পারেননি প্রথম 3 দিন। ফ্যামিলির সাথে আজকে 5 দিন যোগাযোগ নাই, বাচ্চা কাচ্চার সাথে 5 দিন কথা বলতে পারতেছি না। আমার সারা 5 দিনে আমার বাসা ঘুম নাই, নেটে পাইতেছি না, কথাই বলতে পারতেছি না। ভয়াবহ অবস্থা ছিল এখানে। এই দিকে আজকে আমার বয়সে 70 বছর 72 বছর বয়সে এই পানি আমি দেখিনি। প্রশাসনের লোকে বহুত হেল্প করছে, লাগিয়ে বহুত করছে। বাড়িতে আসিলাম না, তো বাপের বাড়িতে মুর্শিদা আটকে রয়েছি। এরা কেমন আছে আমি জানি না, এরা বাঁচি আছে না কেমন আছে আমি জানি না। আমাদের এখন বর্তমানে খাদ্য সংকট। আমাদের এমন করে দুর্গম এলাকা আছে, আমরা খাদ্য টান পৌঁছাতে পারি নাই। তারা 3 দিন ধরে কিছু পানি পর্যন্ত খায় নাই। বন্যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও শনিবার পর্যন্ত ছিল 50 কিলোমিটারের দীর্ঘ যানজট। পানির তোড়ে কয়েকদিন ধরে আটকে আছে ত্রাণবাহী ট্রাকগুলো। অবশ্য শুক্রবার থেকে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। গলা সমান পানি নেমে আসে হাঁটু পর্যন্ত। এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ে রটছে গুজব। সবাই বলতেছে নাকি সব ইয়েতে খাওয়ার অভাবে সবাই মারা যাচ্ছে। এখানে এসে পরিস্থিতি কেমন? এখানে আসি পরিস্থিতি ভালো দেখছি। ফুলগাজী পরশুরাম অবস্থা এখন মোটামুটি একটু ভালো আছে। আর অনেকে আমরা দেখেছি যে মানে বিদেশ থেকে চলে আসছে অনেকে। আপনাদেরকে বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। পরিবারের ফুলগাজীর অবস্থা এখন একটু ভালো আছে। ফুলগাজী এবং পরশুরাম এলাকা থেকে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, কিন্তু এরপরও অনেক লোক পানিবন্দী অবস্থায় আছে। তো আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ে এবং যত এফেক্টেড এলাকায় যত দ্রুত পৌঁছানো যায়। ফুলগাজীর আশ্রয় কেন্দ্রগুলো থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন কেউ কেউ, তবে এখনো কাটেনি খাবার পানি ও খাদ্যের সংকট। একদিন আগেও এই অঞ্চলে পানির উচ্চতা ছিল মাথার ওপর পর্যন্ত, তবে সেই পানির উচ্চতা এখন কমেছে। আশা করা হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে পানির উচ্চতা আরও কমবে, ফলে ধীরে ধীরে আরও জোরদার হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রমগুলো। তবে চাহিদার তুলনায় আরও বেশি সংখ্যক ত্রাণ প্রয়োজন শিশুদের জন্য, নারীদের জন্য বস্ত্র সামগ্রী। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ফেনী। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানবো ফেনী, কুমিল্লা এবং লক্ষ্মীপুরে রয়েছেন আমার সহকর্মীরা। শুরুতেই যেতে চাই ফেনীতে। ফেনীর দাগনভূঞায় রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। ফেনীর অবস্থা তো সব থেকে খারাপ। কেমন দেখছেন বন্যার সার্বিক চিত্র? আজকের অবস্থা জানাবেন, এবং দুর্গতদের সাথে কি যোগাযোগ করা যাচ্ছে কিনা, তারা কি ত্রাণ পাচ্ছেন কিনা? ইশরাত, এখনও সেই ভয়াবহ অবস্থা, বিপর্যস্ত অবস্থা, মানবেতর জীবনযাপনের মধ্য দিয়ে তারা আসলে যেতে হচ্ছে। এবং যেই পরিমাণ পানি আসলে এই বন্যায় ভাসিয়েছে এই অঞ্চলের মানুষকে, সেই পানি কিন্তু এখনও নামছে না বলা চলে। যেইটুকু নামার সেটুকু শুধু উঁচু সড়ক থেকে নেমে, পাশের যেই উঁচু সড়ক থেকে নেমে আসা, কিন্তু সেটি যে মানুষের ঘরবাড়িতে ফেরা, ঘরবাড়ির নিরাপদ হওয়া, সাধারণ মানুষ জনপথে হেঁটে চলার মতো সেরকম কোনো পরিবেশ নেই। কারণ এখনও বুক সমান, কোমর সমান পানি আসলে বিভিন্ন অঞ্চলে, এবং ঘরবাড়ি এখনও ডুবে আছে, তলিয়ে আছে। আর ত্রাণের কথা যেটি বলছিলেন, যে ত্রাণের বিষয়ে ব্যাপক অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা স্পষ্ট। কেননা দুর্গম অঞ্চল, বিশেষ করে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, সেই অঞ্চলে ত্রাণ নিয়ে পৌঁছানোই যাচ্ছে না, এবং কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। বেঁচে আছে না মারা গেছে সেইটুকু নিশ্চিত হতে না পারার কারণেই মূলত আতঙ্কটা ছড়িয়েছে আরও বেশি। এবং সাধারণ মানুষ যারা নিরাপদে ছিলেন, তারা স্বজনের সন্ধানে এসে আসলে ফেনীর মূল শহরটায় ভিড় করছেন অনেকেই, কিন্তু যেতেও পারছেন না, কেননা কোনো ধরনের বোট, স্পিড বোট সেসবের মধ্য দিয়ে যোগাযোগ করার মতো কোনো সুযোগ আসলে হচ্ছে না, এবং যান চলাচল একেবারে বন্ধ। অতএব কেবলমাত্র নৌ চলাচলটাই হচ্ছে একমাত্র ভরসা, সেটিও মিলছে না, কারণ যেই স্পিড বোট এবং নৌকার প্রয়োজন সেটি একেবারে অপ্রতুল এই অঞ্চলটায়। এবং দেশের পূর্বাঞ্চলের এই বন্যা পরিস্থিতি যেই আশার
খবর ছিল গতকালকে, সেটি এখন পর্যন্ত আসলে ইতিবাচক কোনো খবর নয়। এই কারণে নয় যে পানি নেমে এসে আবার নতুন নতুন অঞ্চল প্লাবিত হয়েছে, পানি নেমে এসে নতুন নতুন বসতিতে আরও বেশি প্লাবিত হয়ে ডুবে গিয়েছে এবং মানুষজন নিজ নিজ ঘরে বা বাড়িতে আসলে যেই সম্পদের জন্য যে টান, সেটার জন্য অনেকে আবার ঘর ছাড়ছেন না। এর ফলে যেটি হয়েছে, তারা আরও বেশি ঝুঁকিতে পড়েছেন এবং ত্রাণ না পৌঁছানোয় আরেকটা বড় ধরনের বিপর্যয় ডেকে আনছে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় আরও 2-3 দিন। এবং তারও পরে যেই বন্যা পরবর্তী যে দুর্যোগ, সেটি মোকাবেলাটা আরও বেশি কঠিন হয়ে পড়বে, কেননা এর মধ্যেই এই বন্যার প্লাবনের কারণে এবং স্রোত, পানির পরিমাণ, সেসবের কারণে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আরও নানান ধরনের ব্যবস্থা আসলে বিঘ্ন ঘটবে এবং ঘটেছে ইতিমধ্যেই। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার কুমিল্লা যেতে চাই। জানিয়ে রাখতে চাই, কুমিল্লা সদর, দক্ষিণ চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িরচং সহ 14 উপজেলার 118টি ইউনিয়ন তলিয়েছে বানের জলে। পানিবন্দী প্রায় 6.5 লাখ মানুষ। সেখানে রয়েছেন আমার সহকর্মী খোকন চৌধুরী, তিনি আমার সাথে যুক্ত রয়েছেন। খোকন, বন্যা কবলিত এলাকার সবশেষ চিত্র জানান আমাদেরকে। ত্রাণ বিতরণের কি অবস্থা দেখছেন আপনি? ইশরাত, আসলে যে ত্রাণ বিতরণ সেটি কিন্তু আসলে যেমনই হোক, আসলে সর্বপ্রথম যেটি এখন যারা বানবাসী রয়েছেন তাদের আকুতি হচ্ছে আগে উদ্ধার কাজ। আপনি জানেন যে আজকে কিন্তু 5 দিন চলছে এই পানিবন্দী মানুষের। অনেক এলাকায় কিন্তু আসলে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে অনেকে আসলে তাদের খবরটি পর্যন্ত দিতে পারছেন না, অর্থাৎ যে মোবাইল ফোন সেটিও বন্ধ রয়েছে। এবং বিশেষ করে যারা বয়স্ক লোক রয়েছে কিংবা শিশু বাচ্চারা রয়েছে, তারা কিন্তু আসলে এখন অসুস্থ হচ্ছে, বিভিন্ন রোগ ব্যারামে বিভিন্ন ধরনের সমস্যা তারা কিন্তু সংকট মোকাবেলা করছেন। অর্থাৎ কুমিল্লাবাসী কিন্তু এই ধরনের পানি বন্দি অবস্থায় আর কখনো না পড়ার কারণে আসলে তাদের যে এইসব উদ্ধারের যে নৌকা কিংবা উদ্ধার অভিযানে যেসব জিনিসগুলি ব্যবহার করা হয় পানিতে, সেগুলো কিন্তু নাই। ফলে কিন্তু আসলে অনেককে উদ্ধার করতে পারছে না। এই পর্যন্ত কিন্তু প্রায় 7.5 লক্ষ মানুষ পানিবন্দির খবর আমরা পেয়েছি। এর মধ্যে প্রায় 50,000-এর মতো মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বাকি যারা রয়েছেন তারা কিন্তু আসলে চরম একটি মুহূর্ত কাটাচ্ছেন পানিবন্দী অবস্থা। এখন তারা ত্রাণ তো যে জায়গাগুলিতে যাওয়া সম্ভব হচ্ছে সেই জায়গাগুলিতে ছাত্র জনতা পৌঁছে দিচ্ছেন, কিন্তু সরকারি ত্রাণ দেওয়ার বিষয়টি কিন্তু আমাদের গেল এই কয়েকদিনে এখন পর্যন্ত নজরে আসেনি। ফলে এখন ত্রাণের চেয়ে যেই প্রধান বিষয়টি জরুরি হয়ে দাঁড়িয়েছে, যে মানুষ চাচ্ছেন যে তাদেরকে আসলে আগে উদ্ধার করা হোক, পরবর্তীতে আসলে যা হয় দেখা যাবে, এমন এক বিষয় কিন্তু দাঁড়িয়েছে কুমিল্লার বানবাসী মানুষদের মধ্যে। ধন্যবাদ আপনাকে, সাবধানে থাকবেন। দর্শক, আমরা এবার লক্ষ্মীপুরে যেতে চাই। লক্ষ্মীপুর থেকে আমার সাথে যুক্ত আছেন আমার সহকর্মী আনিস কবির। আনিস, নতুন কোনো এলাকা কি বন্যায় প্লাবিত হলো কিনা সেখানে, এবং বানভাসীদের দুর্দশার চিত্র জানাবেন আমাদের। ইশরাত, আসলে আপনি যেমনটি জানিয়েছেন যে জানতে চেয়েছিলেন যে নতুন করে কোনো বাসিন্দা লক্ষ্মীপুরে আমি যেটি আছে পান কেন্দ্রের জেবি রোড এলাকায় একটু দেখানোর চেষ্টা করি যে গতকালকে কিন্তু এই রোডটা ছিল কিন্তু আসলে কিন্তু পানিবন্দী ছিল না, কিন্তু সকাল থেকে গতকালকে রাত্রে থেকে কিন্তু এখানে পানিবন্দী হয়ে গেছে মানুষ, এবং প্রতিটি বাসা বাড়িতে কিন্তু প্রতিনিয়তই পানি ঢুকতে শুরু করেছে, যার কারণে মানুষ কিন্তু এক ধরনের আতঙ্কিত রয়েছেন। যতই বেলা গড়াচ্ছে এবং বেলা বাড়তেছে ততই কিন্তু পানি বাড়তেছে এবং মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের দুর্ভোগ এবং পানি বাড়ার কারণে এই পৌর এলাকা, পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্থানে এবং এই ওয়ার্ডের বিভিন্ন স্থানে বাসা বাড়িতে পানি অলরেডি অনেক জায়গায় ঢুকে গেছে, যার কারণে মানুষ কিন্তু একদম আতঙ্কিত রয়েছেন। তবে এইখান থেকে আরও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেটি রয়েছেন সেইখানে কিন্তু আরও ভয়াবহ অবস্থা ধারণ করছে বলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। তবে আমি পরবর্তীতে আপনাকে পরবর্তী ঘন্টাতে আরও আপডেট দিতে পারবো যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষ কীরকম পানিবন্দী অবস্থা পড়ে আছেন, যার কারণে মানুষ কিন্তু এক ধরনের হাহাকার এবং মানুষের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন বলে আমরা জানতে পেরেছি। তবে আমি জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে নোয়াখালী থেকে পানির চাপ লক্ষ্মীপুর জেলায় চাপ সৃষ্টি করার কারণে কিন্তু ক্রমান্বয়ে পানি বাড়তে শুরু করেছে, যার কারণে মানুষ পানিবন্দী হচ্ছে বলে তারা আমাকে জানিয়েছেন। বুঝতে পেরেছি আনিস, ধন্যবাদ আপনাকে। বানভাসীদের উদ্ধারে কুমিল্লা, ফেনী আর নোয়াখালীতে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দল। একই সাথে ক্যাম্পাসে চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। কয়েকটি দলে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই কাজে সামিল হয়েছে। ভলান্টিয়াররা বলছেন, এই মুহূর্তে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শিশু খাদ্যে সব থেকে বেশি জরুরি।
এ এক নতুন বাংলাদেশ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়েছে গোটা দেশ। বানভাসীদের পাশে দাঁড়াতে দিনরাত পরিশ্রম করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকালে টিউশনে যে আমি ডিরেক্ট আমি চলে আসছি, আমি হলেও ফিরি নাই। মনে হইতেছে পুরো বাংলাদেশটা যেন একটা পরিবার, পুরোটাই। কয়েকটি ভাগে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই কাজে সামিল হয়েছে। কেউ পুরান ঢাকার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে, কেউ সেগুলো প্রস্তুত করছে, আবার একটি গ্রুপ সেগুলো নিয়ে ছুটে যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়। রাস্তায় যারা ভিক্ষুক আছেন তারাও তাদের জায়গা থেকে আমাদেরকে কিছু পরিমাণ সাহায্য হলেও তারা আমাদেরকে দিচ্ছেন আর কি। দেশে একটা প্রতিযোগিতা চলছে সৎ কাজ করা। এই মুহূর্তে বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ঔষধ, শিশুদের খাবার ও কাপড় সবচেয়ে বেশি প্রয়োজন বলছেন ভলেন্টিয়াররা। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, তারপরে যে স্যানিটারি ন্যাপকিন, এটার উপর আসলে অনেকে জোর দিচ্ছে না। এটা আসলে অনেক দরকার। এখন যারা ত্রাণ দিতে আসবে আমি সবাইকে বলবো যেন বাচ্চাদের কাপড় চোপড় এবং খাবার দাবারে যেন নজর দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বন্যায় যে সকল পণ্যের চাহিদা বেড়েছে সেগুলোর দাম বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেটা পরশু দিন বা কালকে 80 থেকে 120 টাকা ছিল, সেটা আজকে 500 টাকা করে বিক্রি হচ্ছে। মিটফোর্ড পাইকারি ব্যবসায়ীরা এই সিন্ডিকেট শুরু করছে। বিশুদ্ধকরণ ট্যাবলেটের সংকট আমাদের হয়ে গেছে, প্লাস আমরা চিরা পাচ্ছি না, আমরা ওষুধ পাচ্ছি না। বন্যা পরবর্তী মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন 27 আগস্ট আয়োজন করেছে চ্যারিটি কনসার্টের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট আজ খুলে দেওয়া হবে। পিডিবি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এটিএম আব্দুর জাহের জানান, শনিবার রাত 10টায় গেট আংশিক খুলে দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদল হয়েছে। এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় জানানো হয়, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা শনিবার বিকেলে সমুদ্রপৃষ্ঠ থেকে 107.7 ফুট উচ্চতায় পৌঁছায়, যা বিপদ সীমার কাছাকাছি। এই কারণে লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্পিলওয়ের 16টি গেট ও 6 ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরুর ঘোষণা দেওয়া হয়। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর আজ থেকে আবারও চালু হলো মেট্রো রেল, তবে বন্ধ রয়েছে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। এ বিষয়ে আরো জানবো, কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শাকিল হাসান। শাকিল, সময়সূচি অনুযায়ী তো সকাল থেকেই চলছে মেট্রো রেল, কেমন দেখছেন যাত্রী উপস্থিতি? ঈশ্বর, আগের যে সময়সূচি ছিল অর্থাৎ সকাল 7:10 থেকে হেডওয়ে অর্থাৎ উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখী যে ট্রেনটি চলাচল করত, আজকে ঠিক সকাল 7:10 উত্তর স্টেশন থেকে ট্রেনটি প্রথম ছেড়েছে এবং এরপরে হচ্ছে উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখী এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী কিন্তু ট্রেনগুলো চলছে এবং এই ট্রেন রাত 9:15 পর্যন্ত চলবে। সর্বশেষ ট্রেন রয়েছে মতিঝিল থেকে উত্তর স্টেশন অভিমুখী রাত 9:13। যদিও সকালের দুটি ট্রেন এবং রাতের শেষ দুটি ট্রেন শুধুমাত্র এমআরটি পাসধারীরা চলাচল করতে পারবেন। এরপরের বাকি মাঝের সব ট্রেনগুলোতেই সিঙ্গেল জার্নির টিকিটধারীরাও যাতায়াত করতে পারবেন। আন্দোলনে মিরপুর 10 পুলিশ বক্সে আগুন দেওয়ার কারণে কিন্তু ওই দিন বিকেলেই মেট্রো চলাচল বন্ধ ঘোষণা করে ডিএমটিসিএল এবং তারপরে প্রায় 38 দিন মেট্রো চলাচল বন্ধ ছিল এবং আজকে সকাল 7:10 থেকে মেট্রো চলাচল আবারও শুরু হয়েছে। যদিও মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কিন্তু ওই স্টেশন দুটি তাদের কার্যক্রম চালাচ্ছে না এবং ওই স্টেশন দুটি মেরামতের পর তারা কার্যক্রম চালাতে পারবে। যদিও আজকে প্রথম দিন এবং সকালে এই কারওয়ান স্টেশনে কিন্তু এই পাশ থেকে অর্থাৎ কারওয়ান থেকে ফার্মগেট অথবা উত্তর স্টেশনের দিকে যেতে খুব বেশি যাত্রীর ভিড় এখন পর্যন্ত নেই, কিন্তু ওই পাশের স্টেশনগুলোর ট্রেনগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনগুলো উত্তর থেকে ছেড়ে আসছে মতিঝিলের দিকে, সেগুলোতে কিন্তু যাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে আশা করা যাচ্ছে আরও আধা ঘন্টা বা 20 মিনিট পরে এই ট্রেনগুলো কিন্তু একদম কানায় কানায় পূর্ণ থাকবে যখন অফিস টাইম সচিবালয় বা মতিঝিলের দিকে শুরু হবে। এবং গত 1-1.5 বছরের মানুষের মধ্যে যে অভ্যস্ততা, সেই অভ্যস্ততার কারণে কিন্তু এই যে গত কয়েকদিন যে মেট্রো ছিল না সেটা কিন্তু মানুষ এই সাফার করেছেন এবং আজকে চালু হওয়ার পর তারা কিন্তু আবারও সেই আগের শিডিউলে ফিরে এলেন। ধন্যবাদ আপনাকে শাকিল।
দর্শক, আমরা আবার একটু বন্যা পরিস্থিতির খবর জানতে চাই। কুমিল্লার ইসাপুরে যাব, সেখানে রয়েছেন আমার সহকর্মী মাহফুজ মিশু। মিশু, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দুর্গতদের সাথে কি যোগাযোগ করা যাচ্ছে কিনা, বা তারা কি ত্রাণ পাচ্ছে কিনা ঠিক মতো? দুর্গতদের সাথে এখন যোগাযোগ করা যাচ্ছে। আমরা ইসাপুরের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা পরশুদিনে এই এলাকায় এসেছিলাম। এটি বুড়িচংয়ের সবচেয়ে দুর্গত এলাকা, এবং পরশুদিনও কিন্তু রাস্তাঘাটের এইগুলোতে পানি ছিল না। গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু আবার নতুন করে এটি মূল রাস্তা আসলে আপনার কুমিল্লা সদর থেকে বুড়িচং হয়ে ইসাপুর যাওয়ার, এবং সেই রাস্তাটিতেও কিন্তু এখন প্রায় হাঁটু সমান পানি আপনারা দেখছেন। তার মানে হচ্ছে এই এলাকায় পানি বেড়েছে। ত্রাণের স্বল্পতা সম্ভবত নেই, কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ভলান্টিয়ার ঢাকা থেকে কুমিল্লা থেকে তারা আসছেন, কিন্তু সেটি নিয়ে যাওয়া এবং তাদের কাছে পৌঁছানোর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মাত্রাটা আমাদের কাছে মনে হচ্ছে বাড়ছে বা বেড়েছে। কারণ পরশুদিনের চেয়ে আজকের পরিস্থিতি কিন্তু আরও খারাপই মনে হচ্ছে এলাকায়। সেই সঙ্গে বৃষ্টিপাতের একটা শঙ্কা এখনও কিন্তু রয়েছে। গতকালকেও বৃষ্টি হয়েছে, গতকালকে রাতে বিশেষ করে, এবং তারপরে আজকেরও যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে নতুন করে অনেক রাস্তায় তলিয়ে গেছে। ফলে ত্রাণ পৌঁছানোটা কিন্তু সত্যি সত্যি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন। আমরা ইসাপুরে যাচ্ছি, এবং ইসাপুরে আমরা জানি যে এখনও বেশ কিছু মানুষ আটকা পড়ে রয়েছে, এবং তাদেরকে উদ্ধারের জন্য নানা ধরনের প্রচেষ্টা চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির পক্ষ থেকে কুমিল্লার যে তাদের অফিস, সেখান থেকে তাদেরকে উদ্ধারের কাজের জন্য তারা চেষ্টা করছে। আমরা সেই অভিযানে যোগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু জানি না আমরা সেই পর্যন্ত যেতে পারবো কিনা। এর পাশাপাশি ঢাকা, কুমিল্লা, ফরিদপুর বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরা কিন্তু তাদের সাধ্যমতো তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, এবং কতখানি করতে পারবেন সেটি একটু দেখার অপেক্ষা। কিন্তু যেটি বলা ভালো যে নতুন করে যে এলাকাগুলো বা যে রাস্তাগুলো প্লাবিত হচ্ছে, এর ফলে কিন্তু যাতায়াতের ঝুঁকি যেরকম বাড়ছে, ঠিক একই সাথে কিন্তু ত্রাণ পৌঁছানোর চ্যালেঞ্জটাও কিন্তু আরও বেশি করে দেখা যাচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি যে একটু ভেতরের দিকের যে এলাকা, যারা একটু দুর্গম এলাকায় থাকেন, তাদের কাছে ত্রাণ পৌঁছানোর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কিন্তু আরও বেড়েছে। এবং সম্ভবত এর পেছনে প্রধানতম কারণ হচ্ছে নৌযানের অভাব, যেটি আমরা পুরো কুমিল্লাতেই একটা বড় চ্যালেঞ্জ বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ আপনি দেখেন যে এই পানির ভিতরেও কিন্তু শুধুমাত্র ছোট ট্রলার কিংবা ট্রাকে করেই কিন্তু এখনো ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করতে হচ্ছে। এছাড়া আর কোনো উপায় কিন্তু যারা ত্রাণ দিতে আসছেন তাদের কাছেও নেই। একই সাথে আমরা দুটো বিষয় দেখছি, যে ত্রাণ নিয়ে অনেক মানুষ আসছেন এবং সেখানে সমন্বয়ের একটা দারুণ অভাব দেখা দিচ্ছে। ফলে একই জায়গায় হয়তো অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছেন, যারা সামনের দিকে থাকছেন তাদের কাছে ত্রাণ অনেক বেশি পৌঁছাচ্ছে, কিন্তু যারা একটু দুর্গম এলাকায় থাকেন, যাদের বাড়ি ভেতরের দিকে, যারা একটু লোকলজ্জার ভয়ে সামনে আসতে পারছেন না, তাদের কাছে কিন্তু ত্রাণ ঠিকমতো এখন পর্যন্ত পৌঁছাচ্ছে বলে আমাদের কাছে মনে হয়নি। ইশরাত, মিশু, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করে, এমন অভিযোগ করে তিনি বলেছেন ডিজিএফআই এর সাবেক প্রধান এতে জড়িত ছিলেন। তিনি বলেন, বাসার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, কারোর সাথে দেখা করতে বা কথা বলতেও মানা করে দেওয়া হয়েছিল গোয়েন্দাদের পক্ষ থেকে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দেশত্যাগ ও পদত্যাগ খুবই আলোচিত ঘটনা শেখ হাসিনা সরকারের ইতিহাসে। 2017 সালের ঘটনা নিয়ে এ ব্রোকেন ড্রিম নামে বইও লিখেছেন তিনি। এরা করাপ্ট, তাদের অনেকে জেল খেটেছেন। যমুনা টেলিভিশনের সঙ্গে ভিডিও আলাপে তিনি জানালেন, তখনকার সরকারের সঙ্গে তার দ্বন্দ্বের শুরু ঋণ খেলাপিদের দায় মুক্তি নিয়ে, যা চূড়ান্ত পর্বে গড়ায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা বিষয়ক ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে। আমার নিম্ন আদালতে হাজারে হাজারে বিরোধী দলের নেতা কর্মী অ্যারেস্ট করছে, পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে, এইগুলাতে বেইল দেওয়া হচ্ছে না, ইচ্ছা মতো করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্ট্রেট ওয়ে বলল নিম্ন আদালতের এটা হবে না, এটা আপনি ভুলে যান। আমি বললাম তাহলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাবলিশ করে যে আপনি পার্লামেন্টে নিয়েছেন, এটা আমি হতে দেব না। এসকে সিনহা বলেন, সরকার তাকে চাপ দিতে গোয়েন্দা সংস্থা ব্যবহার করেন। অত্যাচার আরম্ভ করলেন ডিজিএফআই এর চিফ তখনকার দিনে মোহাম্মদ সাইফুল আবেদিন। বলছে, স্যার আপনি
রেজিগনেশন দেবে, আপনি দেশের বাইরে চলে যাবেন। আমি বললাম, আপনি কে? হু আর ইউ? হোয়াট অডাসিটি ইউ হ্যাভ গট? সাবেক এই প্রধান বিচারপতি জানান, অসুস্থ না হলেও তাকে নিয়মিত বিএসএমএমইউ থেকে চিকিৎসক পাঠানো হতো। বাসার ইন্টারনেট বন্ধ করে পদত্যাগের জন্য চাপ দেন তখনকার ডিজিএফআই প্রধান। হাউস অ্যারেস্ট, আই ওয়াজ ইন সলিটারি কনফাইনমেন্ট। টু টেল ইউ, পিজি হসপিটাল থেকে 2-3 জন ডাক্তার আসতেন, ইয়ে করতেন। আমি বললাম, আপনারা আসছেন আমাকে, তারা বলে সরকার আমাদেরকে পাঠিয়েছে, আমাদের কিছু করণীয় নাই। এইটাই, মানে আমি অসুস্থ এবং আমি এই জন্য ট্রিটমেন্টে যাব। আমি বললাম যে আমি অসুস্থ না। বিদেশ যাওয়ার পর মামলা হয় এসকে সিনহার বিরুদ্ধে, সাজাও হয়েছে একটিতে। এখন তিনি আইনি লড়াই চালাতে চান দেশে ফিরে। আমি দিন গুনছিলাম যে আমি কখন দেশে ফিরে যাব। শেখ হাসিনা যে পতন হবে, এটা সময়ের ব্যাপার ছিল। এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির জন্য তাকে যদি বিচারে সুপর্দ না করা হয়, তাহলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এটা ডিকশনারি থেকে বাদ দেওয়া উচিত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে গেল 10 বছরে 3 জনকে গুম করার অভিযোগ আছে। পরিবারের দাবি, তাদের কারো বিরুদ্ধে মামলা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনী মিজানুর রহমানকে তুলে নিয়ে যাওয়ার পর তার খবর জানতে চাওয়ায় গুম করা হয় ছোট ভাই রেজাউলকেও। আর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অপকর্মের প্রতিবাদ করায় তুলে নেওয়া হয় স্থলবন্দরের কর্মচারী মফিজ উদ্দিনকে। দীর্ঘদিনেও খোঁজ মেলেনি 3 জনের। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রাম। কৃষক মিজানুর রহমানের 2 ভাই আরিফুল ও সেতাউর যুক্ত ছিলেন বিএনপির রাজনীতির সাথে। পরিবারের অভিযোগ, 2016 সালের 17 আগস্ট 2 ভাইকে গ্রেপ্তার করতে এসে না পেয়ে মিজানুরকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর আর খোঁজ মেলেনি তার। বাবার ফিরে আসার প্রতীক্ষায় 3 সন্তান। সবাই বাবা বলে, আমরা বাবা বলতে পারি না। আমি আপনারা কষ্ট বুঝতে পারছেন। স্ত্রীর দাবি, মিজানুরের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, কারো কোনো অভিযোগও ছিল না তার বিরুদ্ধে। ডিবির তৎকালীন এসআই গাজী মোয়াজ্জেমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে গ্রামবাসীর সামনে তুলে নিয়ে যায় মিজানুরকে। আমার স্বামী তো নির্দোষ, আমার স্বামীর নামে কোনো কেস আছে, মামলা আছে, কোনো কিছু নাই, তাহলে আপনি আমার স্বামীকে কেন ধরছেন? ওরা কোনো উত্তর দিতে পারেনি। আমার শ্বশুরকে নিয়ে গেল, নিয়ে যে তখন আমার শ্বশুরকে বলছে কি যে আপনার ছেলে বন্দুক যুদ্ধে মারা গেছে। বড় ভাই মিজানুরের খোঁজ জানতে চাওয়ায় তুলে নেওয়া হয় ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিমকেও। রাজশাহীর একটি ছাত্রাবাস থেকে তাকে উঠিয়ে নেওয়া হয়। এরপর থেকে খোঁজ মেলেনি তারও। পরিবারের অভিযোগ, তাকেও গুম করা হয়েছে। আমার বেটাকে ধরে নিয়ে এলো মজ্জেম দারোগা, সাহারুল দারোগা। তো আমার ছেলে কি করে বন্দুক পেলে, কি করে বলে মরলো? বলছি কি, এটা আমরা এতখানি প্রশ্ন হাস মতো করিও না, কোন ছেলে মরে গেল। তাকে নাস্তা কেন দিলে, নাস্তা দাও, বলছি আমরা মাটি দিয়ে দিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনি ছাত্র, তাকে পার্শ্ববর্তী মেস এসএস প্লাজা ছাত্রাবাস, সেখান থেকে তাকে রাত্রির 10টার সময় ধরে নিয়ে তাকেও গুম করে। এদিকে 10 বছরেরও বেশি সময় ধরে খোঁজ নেই পানামা পোর্টের সুপারভাইজার মফিজ উদ্দিনের। পরিবারের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অপকর্মের প্রতিবাদ করায় গুম করা হয়েছে তাকে। তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট হামিদের নেতৃত্বে 2014 সালের 15 ফেব্রুয়ারি তাকে তুলে নিয়ে যায় একটি দল। 5 জনের ভিতরে আমার স্বামীকে একাই এক গাড়িতে লেগেছে, আর উনি রেখে 4 জনকে এক গাড়িতে লেগেছে। ওরা 4 জনকে পাওয়া গেছে, আর আমার স্বামীকে পাওয়া যায়নি। ওই ঘটনায় র্যাবের হাতে আটক অপর 4 জন বাড়ি ফিরলেও ফেরেনি মফিজ। ছোট ভাইয়ের খোঁজ করায় মিথ্যা মামলা দেয়া সহ বড় ভাই হাফিজ উদ্দিনকে হয়রানির অভিযোগও আছে। জিল্লার রহমান, ওনার অফিসে আমি গিয়েছিলাম। ফোনে প্রায় 15 মিনিট কথা বলার পরে ওনাকে বলতে শোনা যায় কি এই ঘটনাটা আমার থানায় ঘটলো, তো আমি কিছু জানলাম না কেন। এই কথা বলে ফোন কেটে দিয়ে আমাকে ভিজিটিং কার্ড ধরিয়ে দেয় এবং বলে দেয় কি তুমি বাসায় চলে যাও, এটা খোঁজাখুঁজি করো না, হয়তো পাবো নাই। হ্যান্ড করে দিলে মারে, আর আমার চোখ বানিয়ে দিলে, চোখ বানিয়ে হ্যান্ড কাপ লাগিয়ে দিলে। আমি ভাই মফিকে ওখান থেকে দেখেছি, র্যাপের কান্ডা মাল দেখতে পাইনি, কোর্টে লেগেছে তাও দেখতে পাইনি। নিখোঁজ ছেলেকে এক নজর দেখার অপেক্ষায় দিন কাটে বৃদ্ধা মা হাবিবা বেগমের। বেটার খোঁজ করেন, বেটা বুকা লাগে। মনোয়ার হোসেন, জুয়েল, যমুনা নিউজ,
চাঁপাইনবাবগঞ্জ। আলোচিত সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ডিআইজি প্রিজন সগির মিয়া জানান, ৫৪ ধারায় আটকের পর বিকেল ৪টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয় পুলিশ। এ সময় উত্তেজিত জনতা আদালত প্রাঙ্গণে মানিকের উপর হামলা চালায়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান। স্বাস্থ্য পরীক্ষার সময় তার বাহ্যিক জখম ও রক্তক্ষরণ ধরা পড়ে। এরপরই হাসপাতালে নেওয়া হয় তাকে। শুক্রবার রাতে কানাইঘাট সীমান্ত থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে ২টি মামলা রয়েছে। সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাতে তাকে শান্তিনগর থেকে আটক করা হয়। গত ২১ আগস্ট তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলে রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র রোমান মিয়া। এই ঘটনায় নিহতের খালা রিনা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলেকে হুকুমের আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় ৪৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়। সাভার ও সুনামগঞ্জে আগুনে পুড়েছে বাজার ও ঝুটের গুদাম। শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার এনায়েতপুরের একটি ঝুটের গুদামে প্রথমে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি ঝুটের গুদামেও। ফায়ার সার্ভিসের ৪ ইউনিট গিয়ে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৮টি গুদাম। ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। মধ্যরাতের আগুনে পুড়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার অন্তত 10টি ব্যবসা প্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলপুর বাজারে হঠাৎই আগুন লাগে। পুড়েছে মুদি, পোল্ট্রি, ইলেকট্রনিক্সের বেশ কয়েকটি দোকান। ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অদ্ভুত এক বিনিয়োগ কৌশল। স্বাভাবিক ধারা থেকে বের হয়ে ভিন্ন উপায়ে ঝুঁকেছে ব্যাংক খাত। ১ বছরেরও বেশি সময় ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগ করে তৃপ্তির ঢেকুর তুলেছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। কোনো ঝুঁকি ছাড়াই এমন বিনিয়োগ করে নেওয়া হয়েছে সুবিধা। ঋণ না পেয়ে বঞ্চিত গ্রাহক আর বাজারে অর্থের প্রবাহ বাড়ায় উস্কে গেছে মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকই এমন সুযোগ করে দিয়েছে। দোষীদের শাস্তির আওতায় আনা দরকার। নানাবিধ অনিয়ম এবং দুর্নীতিতে বিপর্যস্ত ব্যাংক খাত। ব্যক্তি এবং গোষ্ঠীগত সুবিধা দেয়ায় বেড়েছে দুর্দশা। ট্রেজারি বিল এবং বন্ডে বিভিন্ন ব্যাংকের বিনিয়োগ করার সুযোগ এই খাতকে করেছে ঝুঁকিপূর্ণ। গ্রাহকদের ঋণ না দিয়ে সরকারের ট্রেজারি বিল ও বন্ড কিনে ব্যাংকগুলো নিশ্চিত মুনাফা তুলে নেয় সর্বোচ্চ ৪% পর্যন্ত। এতে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই উস্কে যায় মূল্যস্ফীতি। বন্ডের ব্যবসাটাই এখন মনে হয় যেন একটু প্রাধান্য পাচ্ছে ব্যাংকিং সিস্টেমে। আমি ওইটাই বলার জন্য যে বরোয়িং বাড়ছে, ব্যাংকগুলোর ইনকামের একটা সহজ পন্থা বের হয়েছে এবং বাজারে মানি সাপ্লাই বাড়ার কারণে ইনফ্লেশন বাড়তেছে। গেল অর্থ বছরে এভাবে ট্রেজারি বিল ও বন্ডে কেন্দ্রীয় ব্যাংক ৩২,২১,০০০ কোটি টাকা ধার দেয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে। ১ বছরের বেশি সময় ধরে এমন বিনিয়োগের সুযোগ অবারিত করে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার অদ্ভুত এই কৌশল বের করেন, যা টাকা ছাপানোর মতোই এক ধরনের উপায়। সরকারেরও প্রয়োজন, সরকার নিছেন, ইনাদেরও এই টাকাটা লোন বা অন্য জায়গায় ইনভেস্ট না করে এখানে বিল বন্ডে কিনেছিল এবং সেখানে লাভটা নিশ্চিত, রিস্ক নাই, কোনো প্রসেসিং নাই, নাথিং। তারা অন্য লোন থেকে এটা খুব নিরাপদ মনে করে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে অর্থের প্রবাহ কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়। বলা হয়, সংকোচনমূলক মুদ্রানীতির পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু খাতা কলমেই সীমাবদ্ধ ছিল এসব উদ্যোগ। ব্যাংক খাতের সার্বিক সংস্কার দরকার। সরকার যদি এমনভাবে আসলে আপনাকে কোনো ইন্টারেস্ট রেট যদি দিতে হয়, তাহলে তো সরকার বিনিয়োগ করে তার চেয়ে বেশি তাকে ইনকাম করতে হয়। তো সেটি যদি না করে, তাহলে তো অবশ্যই বুঝতে হবে যে এটি হয়তো কোনো একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো সেই সুযোগ যাতে না থাকে। আর্থিক খাত তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এবং শক্ত অবস্থান দরকার। অন্যান্য
উন্নত বিশ্বের যে কেন্দ্রীয় ব্যাংক তারা কিন্তু সব কিছুর বাইরে থাকে। তো সেরকম বাংলাদেশ ব্যাংকেরও তাদের একটা ইন্ডিপেন্ডেন্স দেওয়া উচিত। আমি মনে করি যে সরকারি বেসরকারি সব ব্যাংকগুলোই বাংলাদেশ ব্যাংকের আওতায় থাকা উচিত। দীর্ঘ সময় ব্যাংক খাতে লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি উঠেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অতীতের সব রেকর্ড ভাঙল কাঁচামরিচ। চট্টগ্রামে খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1000 টাকায়। লাগামহীন সবজির বাজার। এই অবস্থার জন্য বন্যা ও পরিবহন সংকটকে দুষছেন বিক্রেতারা। প্রতিদিন যেখানে টনে টনে বস্তায় বস্তায় কাঁচামরিচ থাকে, সেই রিয়াজউদ্দিন বাজারের সব আড়ত এখন ফাঁকা। বন্যায় সড়ক মহাসড়ক ডুবেছে, ট্রেনও চলছে না। কোনো অঞ্চল থেকেই চট্টগ্রামে আসছে না কাঁচামরিচ ও অন্যান্য সবজি। পণ্য পরিবহন বন্ধের প্রভাব পড়েছে বাজারে। কোনো গাড়ি ঘোড়া আসতেছে না, মরিচ পাওয়া যাচ্ছে না, এগুলো তুলনামূলক দাম বাড়তি। রাস্তাতে অনেক পানি তো, যার কারণে গাড়িগুলো আসতে পারতেছে না, এই কারণে পণ্য আসা বন্ধ। 3-4 দিন হয়েছে মনে হয় কাঁচামরিচ আসে নাই, আর যা ছিল ওগুলো তো রাস্তার মধ্যে পৌঁছে গেছে। মাল শর্ট পড়লে সব জায়গায় দাম বাড়তে থাকে, ওই জন্য ওইখানে পানি ওঠার কারণে মালগুলো আসতে পারতেছে না। এই জায়গাটা সাধারণত বাজারে ভরপুর থাকে, টোটাল বাজার নেই বললেই চলে। কাঁচামরিচ নিয়ে 2-1টি ট্রাক ঢুকছে চট্টগ্রামে, পাইকারিতে বিক্রি হচ্ছে 800 টাকায়, খুচরায় ছাড়িয়ে গেছে প্রতি কেজি 1000 টাকা। এজন্য সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা। অনেক মাল তো ওখানে তোমার পৌঁছে গেছে, ওখানে ফেনীতে সব মাল আটকে গেছে আপনার, এই জন্য নাই বাজারে নাই মা, একজন তো আছে 1000 টাকা বলতেছে, আর গাজরও আছে একজন তো 130 টাকা করে নিয়েছি। সব কিছুর দাম বেশি। চট্টগ্রামে সবজি এবং কাঁচামরিচের চালান বেশি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে। বন্যার কারণে 3 দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, আটকা পড়েছে শতাধিক ট্রাক। এমনকি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। আমার বয়সে আমি কিনে নিয়ে 800 টাকা দিয়ে কাঁচামরিচ, এত বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 60 ডবল বেড়ে গেছে, তাহলে আমরা খাওয়ার মতন সুযোগ না। আমরা গরিব দুঃখী মানুষের পেটে খাওয়া মানুষ, আমাদের খাওয়ার মতন কোনো রকম রাস্তা নাই, আমরা অসহায়ের মতন অবস্থা হয়ে গেছে। 250 গ্রাম কাঁচামরিচ যদি 200 টাকা হয়, তাহলে কি অবস্থা হবে দেশের অবস্থা? নির্বাচনে যারা দিনমজুর তাদের কি অবস্থা হবে? কারণ বেতনের সাথে দ্রব্যের দামটা একটু ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণ করতে হলে সময় লাগবে। খাগরল 120-25 টাকা কমে পাওয়া যাইতেছে না, সবগুলো আমার 100 কাছাকাছি। এগুলো কি আমাদের সাধারণ মানুষের জন্য একদম বিপদ সংকট হয়ে গেছে। এত রেট তো কেউ খাওয়ার সম্ভাবনা নেই। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের 7 বছর আজ, এখনো আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন। 2017 সালের এই দিনে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। আশ্রয় নেয় টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন শিবিরে। এর আগেও কয়েক দফায় এসেছে বহু রোহিঙ্গা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের হিসেবে বর্তমানে কক্সবাজার ও ভাসানচর মিলিয়ে রোহিঙ্গা আছে প্রায় 13 লক্ষাধিক, যার অর্ধেকের বেশি এসেছে 2017 সালে। দিনটি স্মরণে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বিক্ষোভ সহ নানা কর্মসূচির আয়োজন করেছেন রোহিঙ্গা নেতারা। দাবি জানাবেন নিজ দেশে ফিরে যাওয়ার।